গতকাল থেকে একটি জিনিস সোশ্যাল মিডিয়ায় বেশ প্রচার পাচ্ছে এবং সেই ঘুরে ফিরে মানুষ একটা কথাই বলছে। মানুষ এটার ইভ্যালুয়েশন করার চেষ্টা করছে এবং তারা খুঁজছে এটা কি তাহলে নতুন বোতলে পুরাতন মদের মতোই। সেই বুয়েটের আবরার ফাহাদ থেকে সিলেটের এমসি কলেজের রিয়াদ। শুধু কি সংগঠনের সাইনবোর্ড পরিবর্তন হয়েছে? শুধু কি অবস্থানের পরিবর্তন হয়েছে মাত্র? কিন্তু এটাও বলছেন যেই লাউ সেই কদু। আমরা কি সেজন্যই ২৪-এর অভ্যুত্থান করেছিলাম? প্রায় ১৫০০ মানুষের জীবনের বিনিময়ে মানুষ স্বপ্ন দেখেছে একটি শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার। শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ থাকবে। সেই সুষ্ঠু পরিবেশে বারবার কেন আমরা হোঁচট কাটছি? আমরা যদি একটু কারণটা খুঁজি, আপনাদের একটু মনে করিয়ে দিই একটু দর্শক, যে সেই আবরার ফাহাদ যাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছিল, এমনকি মৃত্যুর আগে সে একটু পানিও চেয়েছিল, সেই পানিটুকুও দেয়নি বিগত ফ্যাসিবাদী শাসকের অনুগত ছাত্রলীগের সন্ত্রাসীরা। সেই ফাহাদ হত্যার পর সারা দেশেই প্রতিবাদের ঝড় উঠেছিল। অনেক পরিবর্তনও এসেছিল, মানুষ স্বপ্ন দেখেছিল, মানুষ মনে করেছিল যে হয়তোবা কিছুটা হলেও প্রশাসন নড়ে চড়ে বসবে। তারই ধারাবাহিকতায় আপনারা জানেন বিগত ফ্যাসিবাদী শাসকের পতন হয়েছে, পালিয়ে গেছে। কিন্তু এই নতুন সমাজ ব্যবস্থায় মানুষের যে স্বপ্ন একটি সুন্দর গণতান্ত্রিক দেশ দেখার, সেটা কি আদৌ হচ্ছে? আগে যেমন ফ্যাসিবাদী শাসক কেউ তার বিরুদ্ধে পোস্ট লিখলে প্রথমত হচ্ছে, আপনারা খেয়াল করবেন, সরকার থেকে বলা হতো এটা মিথ্যা, এবং যে বা যারাই লিখেছে তাদের উপর নেমে আসতো নির্যাতন। ঠিক একই কায়দায় এমসি কলেজের রিয়াদ নামের যে শিক্ষার্থীর উপর ছাত্র শিবিরের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে, সেই শিক্ষার্থীর অপরাধটা ছিল তিনি একটি ফেসবুক পোস্ট দিয়েছিলেন ছাত্র শিবিরের হুমকি দামকি বা তাদের অন্যায় আইন বিরোধী কাজের জন্য। একই কায়দায় আবরার ফাহাদকে যেভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হয়, ঠিক তাকেও হত্যার উদ্দেশ্যেই সংগঠনের নাম শুধু চেঞ্জ হয়েছে, সেই ছাত্র শিবিরের কর্মীরা তাকে আহত করলো। এমনকি তাকে যখন নির্যাতন করা হয়, কয়েকজন শিবির কর্মী নাকি বলছিল, আমি জানি তুই পরবর্তীতে কালকে পত্রিকায় কি বলবে, তাই তোকে সেটার জন্যই শিক্ষা দিয়ে দেয় একবারে। এবং তারা নাকি পায়ের রগ কাটতেও উদ্যত হয়েছিল তাদের ঐতিহ্যগত চারিত্রিক বহিঃপ্রকাশ দেখানোর উদ্দেশ্যে। এখন এই ফেসবুক, এই কথা বলা একটি গণতান্ত্রিক সমাজে প্রত্যেকটি মানুষের গণতান্ত্রিক অধিকার। বিগত সরকার মানুষের টুটি চেপে ধরেছিল। এখন তো গণতান্ত্রিক সরকার, মানুষ যদি দেখে তার মতো করে বলবে। আপনার এটা যদি আপনার কাছে মনে হয় কেউ এটা ভুল লিখেছে, আপনি কি করবেন? গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ করবেন। আপনি বলছেন তাকে শেষ করে দিতে, এবং সেই চিরাচরিতভাবে আমরা দেখি যখনই কোনো অপরাধ সংগঠিত হয়, আমাদের দেশে এক ধরনের প্রবণতা আছে, সবাই অপরাধকে অস্বীকার করে তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও। এই যে রিয়াদের উপর আক্রমণটা হয়েছে, তার পায়ে মানে হাড় ভেঙে দেওয়া হয়েছে, এটার পর ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহের জন্য কি করা হচ্ছে? বলা হচ্ছে সে ছাত্রলীগের সাবেক কর্মী, বলা হচ্ছে সে বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মী ছিল, কিন্তু তাকে যার সাথে হয়েছে নিয়ে আসা হয়েছে আরেকটি কল্পিত কাহিনী, এবং তাকে বানানো হচ্ছে তালামিজের কর্মী। তালামিজের কর্মী বানিয়ে বৈষম্য বিরোধীদের সাথে এক ধরনের গোলপাক খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে। অথচ তারাও কিন্তু বিগত ফ্যাসিবাদী শাসকের পতনের জন্য বৈষম্য বিরোধী ছাত্র জোটের হয়ে আন্দোলনে ছিল। তদন্তের আগেই আমাদের দেশের এই যে প্রবণতাটা,
যে নিজের দোষ অস্বীকার করা এবং অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়ার প্রবণতা এই সমাজ ব্যবস্থার থেকে কতটুকু অন্যায় এবং মানুষকে নিরাপদ করতে পারবে সেটা নিয়ে অবশ্যই শঙ্কা থাকে। এবং আসি আপনার তারা যে ডিনাই করলো, তারা আপনারা দেখেছেন এর 2 দিন আগে কুয়েটে যে অপরাধ যে ছাত্র সংঘর্ষটা হয়েছিল, সেই সংঘর্ষে বিএনপির একজন নেতার হাতে অস্ত্র দেখার কারণে তাৎক্ষণিকভাবে বিএনপি অ্যাকশন নিয়েছে। বিএনপি আমরা দেখছি ইদানিং তারা প্রচণ্ড রকম দলীয় শৃঙ্খলা যিনি ভঙ্গ করছেন তার বিরুদ্ধে তারা খুব কঠিন অ্যাকশনে যাচ্ছে। কিন্তু ছাত্র শিবিরের ক্ষেত্রে এক ধরনের ডিনাই করা, নিজের অপরাধকে স্বীকার না করা এবং অপরাধীদের প্রশ্রয় দেওয়ার এক ধরনের প্রবণতা আমরা লক্ষ্য করছি। মূলত কুয়েটের সংঘর্ষটা শুরু হয়েছিল, কয়েকজন ছাত্র আপনারা ভিডিওতে স্পষ্টতই দেখেছেন দর দর বলে চিৎকার করেছে এবং কয়েকজন ছাত্রদল কর্মীকে মারধর করে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে। সূত্রপাতটা আগে তারাই করেছে, ছাত্র শিবিরের কর্মীরা, বৈষম্য বিরোধী ছাত্র জোটের কর্মীরা। কিন্তু কোনো অ্যাকশন কিন্তু ছাত্র শিবির নেয়নি। তার সন্ত্রাসীদেরকে, তার জঙ্গিদেরকে যারা এই হামলার সূচনা করেছে, এই জঙ্গিদের বিরুদ্ধে কোনো অ্যাকশন তারা নেয়নি। এই সিলেটেও তারা তাদের সন্ত্রাসীদেরকে রক্ষার জন্য এদেরকে তালামিজের কর্মী এবং বৈষম্য বিরোধী জোটের গায়ে ছড়িয়ে দিচ্ছে। কারণ তারা গুপ্তভাবে করে শিবির, প্রকাশ্যে করে হয়তো বৈষম্য বিরোধী ছাত্র জোট, গুপ্তভাবে করে শিবির, প্রকাশ্যে করে হয়তো বা এবি পার্টি, গুপ্তভাবে করে শিবির, প্রকাশ্যে করে হয়তো বা বৈষম্য বিরোধী ছাত্র জোট। এই যে গুপ্তভাবে থেকে রাজনীতিতে আরেকটা সমস্যা সৃষ্টি করছে। কারণ গুপ্তভাবে যখন থাকবে তখন আপনি কোনো দলকে কি করতে পারবেন না, সে তো বলবে আমি ওই দলের কর্মী না, কিন্তু ওইখান থেকে এসে তার পূর্ব পরিচয় খুঁজতে দেখা যায় সে ছাত্র শিবিরের কর্মী ছিল। এই যে রাজনীতিতে এক ধরনের হিপোক্রেসি এবং এক ধরনের অস্বচ্ছতা, এই যে গুপ্ত রাজনীতি, এই গুপ্ত রাজনীতির বা গুপ্ত সংগঠনের প্রসঙ্গটা এখন খুব বেশি আসছে সোশ্যাল মিডিয়ায়। কারণ অপরাধ করে সে কিন্তু পার পেয়ে যাচ্ছে, কারণ সে তো প্রকাশ করছে না সে ছাত্র শিবির করে, আর সময় সুযোগ আবার প্রকাশ করছে। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের যে সেক্রেটারি, সে আগে ছাত্রলীগ করতো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আগে ছাত্রলীগ করতো, এবং অপরাধ করলেই তাদের নিজেদের অপরাধকে স্বীকার না করা, এবং জামাতের বা শিবিরে তাদের অপরাধ স্বীকার না করার এক ধরনের ট্র্যাডিশনাল ট্র্যাক আছে। সেই 1971 সালে তারা পাকিস্তানি হানাদার বাহিনীর পক্ষ হয়ে যুদ্ধাপরাধ এবং স্বাধীন এবং মানবতা বিরোধী অপরাধ করেছে। 53টি বছর থেকে তারা সেই অপরাধকে আঁকড়ে আছে। তারা একবারও স্বীকার করে না। তাদেরকে যখনই বলবেন না আমরা কোনো অপরাধ করিনি, আপনি আবরারের আপনার এই রিয়াদের কথা দেখবেন, বলবে আমাদের সংগঠন নেই। আপনি যেখানে প্রকাশ্য ভিডিওতে দেখা যাচ্ছে যে ছাত্র শিবিরের সন্ত্রাসীরা দর বলে আগে হামলাটা শুরু করেছে, সেখানেও তারা তাদের কোনো অ্যাকশন নেয়নি। অথচ বিএনপি 24 ঘন্টার মধ্যে উইদিন 24 আওয়ার অ্যাকশন নিয়েছে। এখন দেশবাসী আপনারাই সিদ্ধান্ত নিন, এইরকম জঙ্গি কার্যক্রম যারা চালায়, যারা গুপ্ত হত্যা চালায়, যারা গুপ্তভাবে আক্রমণ করে, এবং আপনারা দেখেছেন গতকালকে আবার চট্টগ্রাম কলেজেও ছাত্র শিবিরের সন্ত্রাসীরা ছাত্রদলের কয়েকজনকে আহত করেছে। এই যে এক ধরনের কি বলা যায়, আর যখনই কোনো অপরাধ করে তারা অস্বীকার করে না আমরা সেটা করিনি, আমাদের ছাত্র শিবিরের কর্মী না, সে বৈষম্য বিরোধী বা এবি পার্টি কিংবা আরেকটা কি জাতীয় নাগরিক কমিটি। প্রত্যেকটা জায়গায় একই ব্যক্তি কিন্তু শিবিরের মিছিলেও যাচ্ছে, এবি পার্টির মিছিলেও যাচ্ছে, জাতীয় নাগরিক কমিটির মিছিলেও যাচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র জোটের মিছিলেও যাচ্ছে। মানুষ কিন্তু একই, সংখ্যায় কিন্তু একই ব্যক্তি বিভিন্ন সময় বিভিন্ন দলের মিছিলে যাচ্ছে, সমাবেশে যাচ্ছে। এই যে রাজনীতি এক ধরনের প্রতারণা এবং রাজনীতি এক ধরনের দীর্ঘদিন থেকে অপরাধকে স্বীকার করার বা দোষ স্বীকার করে অ্যাপোলজি স্বীকার করার যে এক ধরনের কি বলা যায় অস্বীকৃতি, এটি ট্র্যাডিশনালি তাদের মধ্যে চলে আসছে সেই 71 থেকে। এবং প্রত্যেকটি ক্ষেত্রেই বাংলাদেশে রাজনীতিতে এই দলটির এক ধরনের বিতর্কিত ভূমিকা। 71-এ বিতর্কিত ভূমিকা, 86 সালে হঠাৎ করে এই রাতের অন্ধকারে শেখ হাসিনার সাথে হঠাৎ করে স্বাধীন নির্বাচনে যাওয়া, 24-এ এসে
বৈষম্য বিরোধীদের যে কথা ছিল বৈষম্য মুক্ত, পরে শেখ হাসিনার পতন হলো, পতন হওয়ার পরে এখন একের পর এক তারা একবার বলছে স্থানীয় নির্বাচন আগে চায়, অর্থাৎ তারা নির্বাচন চায় না, কারণ নির্বাচন হলে তারা জানে তারা এত পরিশ্রম করার পরেও, এত কর্মী বাহিনী বাড়ানোর জন্য দিন রাত কাজ করার পরেও তাদের সেই কাঙ্ক্ষিত অর্জন কিন্তু হয়নি। এখানে একটা জিনিস বলি দর্শক, বাংলাদেশের বয়স হিসাবে বিএনপির চেয়ে কিন্তু জামাতের বয়স কিন্তু বেশি। বাংলাদেশের মধ্যে হিসাব করলে বাংলাদেশের ৭৭ সালে এখানে জামায়াত বা ইসলামী ছাত্র সংঘের পুরাতন নাম বর্তমান ছাত্র শিবির নামে প্রতিষ্ঠিত হয়েছে ৭৭-এ, কিন্তু তারা দেখেন বিএনপি জন্ম হয়েছে ৭৯-তে, ছাত্রদলের ৭৯-তে, বিএনপির ৭৮-এ। তার মানে বাংলাদেশ জন্ম হওয়ার পরেও জামাতের জন্মটা কিন্তু বিএনপির আগে, অথচ তারা এখনও সেই 10টা 20টা আসনের জন্য দেন দরবার করতে হচ্ছে। হোয়ারেজ বিএনপি 3-3বার রাষ্ট্র ক্ষমতায় ছিল। এখনও নিরপেক্ষ নির্বাচন হলে মানুষ মনে করে বিএনপি হয়তো বা রাষ্ট্র ক্ষমতায় আসবে, কিন্তু জামায়াতের ক্ষেত্রে আপনারা দেখুন এই যে কাজগুলা এত পরিশ্রম করতেছে, তার কর্মী বাহিনী বাড়ানোর জন্য সুশৃঙ্খলভাবে করতেছে, কিন্তু কাজের কাজ কি হচ্ছে? মানুষের ভালোবাসা কি পাচ্ছে? কারণ তারা এই যে কথাগুলা বলে, এই যে ডিনাই করে আমার দলের কর্মী না, এইটা না ওইটা না, এটি হচ্ছে এক ধরনের তৃতীয় শ্রেণীর চালাকি। এই আমি একটু আগে দেখলাম রাজশাহীতে একজন মহিলা একটা স্টেটমেন্ট দিয়েছিলেন, ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন যে তার বাড়িতে এসে ছাত্র শিবিরের নামে কয়েকজন এসে তারা চাঁদা দাবি করেছে এবং না দিলে তার বাবাকে মেরে ফেলার হুমকি দিয়েছে। কিছুক্ষণ পর সেই মহিলা ফেসবুকের সেই পোস্টটি তুলে ফেলেছেন, সম্ভবত তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এটি ছাত্র শিবির এবং জামাতের এই কারণেই তারা পরিচয় গোপন রাখতে চায়, তারা গুপ্ত রাজনীতি করতে চায়, তারা প্রকাশ্যে রাজনীতি করতে তারা পছন্দ করে না, বা ভিন্ন নামে ভিন্ন আঙ্গিকে ভিন্নভাবে তাদেরকে উপস্থাপন করে সমাজে অপরাধগুলা করে মানুষের মধ্যে এক ধরনের ভীতি সৃষ্টি করে জনমনে ভয়ানক পরিস্থিতি সৃষ্টি করে তারা ক্ষমতায় থাকতে চায়। কিন্তু বটম লাইন, এই একটু আগে আমি কথা বলছিলাম একজনের সাথে, সে ভদ্রলোক কোনো রাজনৈতিক সচেতন না। একটু আগে আমি এই ভিডিওটা করার 15 মিনিট আগে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে ভাই দেশকে কন্ট্রোল করতে হলে যেমন কুকুর তেমন মুগুর, হাসিনার দরকার। আমি বললাম না, হাসিনার দরকার না, দরকার হচ্ছে আইনের শাসনের, রুল অফ ল। দিন শেষে আপনাকে রুল অফ ল মেনে চলতেই হবে। এগুলো সাময়িক। এই যে অপরাধ করে অস্বীকার করছে জামাত শিবির একের পর এক, তারা তাদের দলীয় কোনো অ্যাকশনই নিচ্ছে না, কারণ তাদের দলের নাকি সমালোচনা হয়ে যায়। ভাই বিএনপি তো করছে, বিএনপি অপরাধীদের সরাচ্ছে, বিএনপির থেকে অ্যাকশন নিচ্ছে, বহিষ্কার করছে। কেন তোমরা কুয়েটের ব্যাপারে অস্বীকার করো? কেন তোমরা সিলেটে রিয়াদের ব্যাপারে অস্বীকার করো? কেন রাজশাহী ওই মহিলা মানে তার অসহায়ত্ব প্রকাশ করছে, তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে, বাড়ির কাজ বন্ধ করে দিচ্ছে, কেন তোমরা ওই জায়গায় অ্যাকশন নিচ্ছ না? আবার তাদের বাসা যেরকম যে হুমকি দামকি, আমি একটু আগে আরেকজন দেখলাম যে ছাত্র শিবির যদি চায় 1 ঘন্টায় সারা বাংলাদেশ দখল করে ফেলবে। হোয়াট এ ননসেন্স, হোয়াট এ ননসেন্স। এই ধরনের পোস্ট দেওয়ার কারণটা কি? ছাত্র শিবিরের একজন কর্মী হবেন তিনি হয়তো বা নেতা হবেন, কেন এই ধরনের মন মানসিকতা? আপনি গণতন্ত্রকে শ্রদ্ধা করুন, অন্যের মতকে শ্রদ্ধা করুন এবং পরস্পর শ্রদ্ধাবোধের ভিত্তিতেই সমাজ প্রতিষ্ঠা করতে হবে। গায়ের জোরে আপনি করার চেষ্টা করলে দিন শেষে এই দেশ হয়তোবা সোমালিয়া হবে, ইরাক হবে, লিবিয়া হবে, আফগানিস্তান হবে, সিরিয়া হবে। আলটিমেটলি দেশটা তো ধ্বংস হয়ে যাবে। আর ইসলামের নামে আপনি রাজনীতি করছেন, ইসলাম তো সত্য কথা বলার জন্য আপনাকে অনুপ্রাণিত করছে, তাহলে ইসলামের নামে আপনি কেন এই মিথ্যা কথাগুলো বলছেন? ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে কুয়েটে ধর বলে যারা চিৎকার করছে এরা ছাত্র শিবিরের কর্মী, পত্রিকায় রিপোর্ট আসছে, মিডিয়ায় রিপোর্ট আসছে যারা ছাত্র শিবিরের কর্মী। কেন তোমরা তাদেরকে বহিষ্কার করছো না? কেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছ না? তার মানে সেই 71 থেকে শুরু করে এখন পর্যন্ত তাদের অপরাধ ডিনাই করার যে প্রবণতা, এটা বাংলাদেশের রাজনীতিকে এক ধরনের বিপজ্জনক পর্যায়ে নিয়ে যাবে। আজ এই পর্যন্ত।